ভোটের থেকে 2026 বিধানসভা ভোট অনেকটাই আলাদা, অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এবারের সাবজেক্ট এসআইআর। আমাদের সঙ্গে এইবারের যিনি ফাঁসি দেওয়ার প্রার্থী তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। দার্জিলিং জেলার এই ফাঁসি দেওয়া যে বিধানসভা কেন্দ্র, অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখান থেকে যিনি দাঁড়িয়েছেন প্রথমবার, তিনি তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছেন। আমার সঙ্গে রয়েছে রিনা টপনু এক্কা। প্রথমবার আপনি দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে। অন্যান্য বারের যেরকম বিধানসভা ভোট হয়, এবছরের ভোটটা একদমই আলাদা, অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এবারের সাবজেক্ট এসআইআর, এবারের ইস্যু এসআইআর। তো সেক্ষেত্রে কিভাবে প্রচারের আলোয় আনছেন পুরো বিষয়টা, মানুষকে কি বলছেন? দেখুন, মানুষকে গিয়ে আমরা বলছি আমাদের যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়ন ধারাকে বজায় রেখেছে, তার সাথে আমাদের এই যে পশ্চিমবঙ্গে শান্তি সমৃদ্ধি বজায় রেখেছেন। তারপর আমাদের চলে আসে এসআইআর। এসআইআরটা হলো, এটা আমাদের একটা অনেক বড় চক্রান্ত। এটা হলো বিজেপির আর ইলেকশন কমিশন দুইজন মিলে করছে। যেহেতু আমাদের এইখানে কোনোদিন ওরা আসতে পারছে না, কিন্তু আমি আপনাদের মাধ্যমে উনাদেরকে আমি এটাই বার্তা দিতে চাচ্ছি, যতই করো এসআইআর, এবারও বসবে আমাদের তৃণমূলের সরকার। এটাই আমি বার্তা দিতে চাচ্ছি। ওরা কিছু করতে পারবে না, আমরা এবারও 100-এ আমরা। দার্জিলিং জেলা কখনোই তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসেনি। এবারে কি মনে করছেন যে আপনার যে বিধানসভা কেন্দ্র, ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র, সেখান থেকে আপনি জিততে পারবেন? হ্যাঁ, এটা 100% আমি জিততে পারবো। কেন দিদি এরকম মানে জন্ম থেকে মৃত্যু এত প্রকল্প দিচ্ছে, কেউ বলতে পারবে না যে আমার বাড়িতে দিদির কোনো প্রকল্প ঢুকেনি। আর দেখেন, দিদি যে ওয়াদা করে, যে প্রমিস করে, সেটা পুরা করে। আর এই দিকে একরকম সরকার আছে যে বলে 15 লক্ষ টাকা দিব, ফ্রিতে গ্যাস দিব। তো লোক যেটা জানতা তো বুঝে গেছে যে শুধু প্রতিশ্রুতি দেয় আর কিছু করে না, শুধু ভাওতাবাজি। আর যে প্রতিশ্রুতি দিয়ে যে বলে যে এপ্রিল মাস থেকে দিব, সেটা স্টার্ট করে দিল মার্চ মাস থেকে। তো জনগণ সবাই বুঝে গেছে দিদি থাকলে আমরা সবাই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই যেন আমরা যেভাবে আগে ছিলাম ওইভাবে থাকতে পারবো। আর বিজেপি আসলে কিন্তু আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। যেভাবে আমাদের বাগানের কমলা মানে চা বাগান আছে এইদিকে, বেশিরভাগ আমাদের কৃষি আছে, সব দিক দিয়ে দিদি আমাদের জন্য অনেক কিছু করছে বলে আমরা এবার 100% আমরা আশাবাদী আছি। আর এবার আমরা জিতবো। করেছে, আমি আশা করি রাস্তা থেকে জল শুরু করে আমাদের কারো বাড়িতে যাওয়ার জন্য আমাদের কোনো ভয় নাই। কেন প্রথমবার টিকিট পেয়েছেন, মানুষের জন্য কি বার্তা দিচ্ছেন? প্রচারের আলোয় সব থেকে বেশি হাইলাইট কোনটা করছেন? দেখুন, আমাদের এইখানে কোল্ড স্টোরেজ দরকার আছে, যেহেতু আমাদের ফাঁসি দেওয়া খড়িবাড়ি বিধানসভা ক্ষেত্রে অনেক কৃষি চাষ হয়। আর একটা আছে আমাদের এদিকে ফায়ার স্টেশন দরকার আছে। তারপরে যে বড় বড় ব্রিজ আছে, যেটা আমরা করতে পারছি না, যেটা একটা এমএলএ করতে পারবে, সেটা আছে। তারপরে আমাদের এইখানে যারা হিন্দি ভাষী আছে, যারা এমপি এক্সামের সময়, মাধ্যমিক এক্সামের সময় হিন্দি বাদ দিয়ে বাংলা আর ইংরেজি থেকে, তো ওইটাও আমরা লোকের সাথে যাচ্ছি। আর আমরা ওই প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা যদি আসি তাহলে আমরা এটা করতে পারবো। তার সাথে আমাদের এই এলাকাতে আরেকটা কলেজের দরকার আছে খুড়িবাড়িতে। তো ওই খুড়িবাড়িতেও আমরা কলেজের একটা প্রতিশ্রুতি দিচ্ছি। অনেক কিছু আছে যেটা আমাদের আবার করতেই হবে, যেটা একটা বিধায়ক করতো কিন্তু উনি 5 বছরে কিছু করে দেয়নি। তো যেটা বিধায়ক করতে পারতো সেই কাজটাই আমরা এবারে জিতে করব। এসআইআর এ বহু মানুষের নাম বাদ গেছে, সেখান থেকে যখন প্রচারে যাচ্ছেন, আশা করা যায় প্রচুর মানুষ আপনাকে সেই বিষয়টা নিয়ে বলছে। তো তাদেরকে কিভাবে আশ্বস্ত করছেন? দেখুন, অনেক খারাপ লাগে যে যাদের ভোট দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, আর এখন বলছে বলে ওনারা মানে রোহিঙ্গা এখানকার না।
এর থেকে লজ্জা ব্যাপার আর কিছু নাই। তবু আমরা যাচ্ছি লোকের সাথে, ওদের পাশে দাঁড়াচ্ছি, ওদেরকে বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি একটা মুখ্যমন্ত্রী, তবু উনি আমাদের জন্য, নিজের সাধারণের জন্য উনি সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের জন্য লড়াই করছে। আর আমরা জানি দিদি থাকলে আমাদের যতই করো এসআইআর, বলছি না, আমাদের একটা স্লোগানও হয়ে গেছে, যতই করো এসআইআর, আবার বসবে তৃণমূলের সরকার। কয়েকদিন আগে ফাঁসি দেওয়া খবরের শিরোনামে এসেছিল, কারণ খোদ রাষ্ট্রপতি এসে এখানে ক্ষোভ প্রকাশ করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেনস্টে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, যখন আমাদের মাননীয় রাষ্ট্রপতি ম্যাডাম এসেছিলেন তখন কিন্তু এটা সান্থালির একটা প্রোগ্রাম ছিল, এটা কোনো সরকারি প্রোগ্রাম ছিল না। তবু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যা যা এখানে প্রটোকল যেটা আছে উনি ব্যবস্থা করে দিয়েছিলেন। যেহেতু উনি আমাদের আদিবাসী সান্থালের যে একটা সেলিব্রেশন ছিল সেই জন্য আসছিলেন, আমরা জাগা উগা সব ঠিকঠাক করে দিয়েছিলাম, আমাদের বিধাননগরের হওয়ার কথা ছিল। কিন্তু কি মানে যে ওনার কাছে যে এসপিডি, হ্যাঁ, উনি মানে এই আমাদের জায়গাটা ওনার পছন্দ হলো না। তারপর ওকে নিয়ে গেছে আমাদের উত্তরাতে। আমরা সবাই জানি যে এইখানে হবে, কিন্তু হঠাৎ 2 দিন আগে আমরা জানতে পারলাম ওইখানে হচ্ছে। কিন্তু সব থেকে বড় কথা, যা অ্যারেঞ্জমেন্ট, যারা বাইরে থেকে, নেপাল থেকে, আসাম থেকে, ঝাড়খণ্ড থেকে, আমাদের পুরা রাজ্য থেকে আসছিল, ওদের ব্যবস্থা কিন্তু আমাদের এইখানকার কোঅর্ডিনেটর কাজল ঘোষ করে দিয়েছিলেন। আর হঠাৎ করে যখন উনি বললেন, যখন মঞ্চে ভাষণ দেওয়ার পরে উনি বললেন যে আমি বিধাননগরে আসব, যেহেতু আমাদের এখানে মাঝি থান আছে, উনি বললেন যে আমি এখানে আসব, তখন আমরা যা স্পিডে আসছি, আমার সাথে আমাদের এইখানকার অভিভাবক কাজল ঘোষ ছিলেন, উনি তাড়াতাড়ি, অ্যাকচুয়ালি আমরা তো প্যান্ডেল উন্ডাল আগে থেকে করেছিলাম, ভার্চুয়াল ওপেনিং হবে, কিন্তু যখন উনি আসে উনার জন্য আমাদের চেয়ারের ব্যবস্থাটা, কিন্তু আমরা এত সুন্দর চেয়ার, যেটা আমাদের কোঅর্ডিনেটর কাজল ঘোষ উনি ওই ব্যবস্থাটা করে দিয়েছিলেন। মানে আমরা সব দিক দিয়ে আমরা কিন্তু চেষ্টা করছিলাম যে উনার সম্মানটা হোক। আমরা কি কোথাও গিয়ে একটা বাংলার নাম খারাপ করার একটা পরিকল্পনা ছিল? আমরা যেটা বুঝে গেছি, এটা বিজেপির চক্রান্ত, এটা বিজেপির চক্রান্ত ছিল, আমরা সবাই বুঝে গেছি। নালে আমরা তো ভালো ব্যবস্থা করেছিলাম। আর যেইখানে শুধু উনি আসছেন, আপনি একটা কথা বলেন, যখন অযোধ্যা মন্দির যখন হলো তখন উনাকে কিন্তু ওইখানে যেতেই দিল না। কেন দিল না? উনি একটা আদিবাসী বলে, হ্যাঁ, ছোট জাত বলে, হ্যাঁ, পার্লামেন্ট ভবনে কত অপমান করলো। তাহলে ওইটা বিজেপি সরকার দেখছে না? আর একটা যায়, হ্যাঁ, তারপরে ধর্ম দিয়ে কি বাংলা দখল করা যাবে? দেখুন, ধর্ম বলে বাংলা দখল করা যাবে সেটা আমরা মানি না। কেন? ধর্ম সবার জন্য আছে। জয় শ্রীরাম আমরাও বলি যারা হিন্দু আছি, কিন্তু জয় শ্রীরাম বলা কি মুখে গুটকা, তাম্বাকু, নাশা করে জয় শ্রীরাম বলা, এটা কি ঠিক? ওদেরকে আমি প্রশ্ন করছি। রাম হলো আমাদের মন্দির, যখন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তারপরে উনার যে আমরা পূজা অর্চনা করব, সেইটা হলো ধর্ম। মুখে গুটকা, বিড়ি, তামখু নিয়ে জয় শ্রীরাম, লোককে দেখে টিটকি মারা জয় শ্রীরাম, এটা রাজনীতি। ওই ধর্মটা এখন, ওই জয় শ্রীরামটা আমাদের যারা আমরা এখানে আছি সবাই বুঝে গেছি, ওদের সব কিছু বুঝে গেছি। এটা দিয়ে কোনো কিছু হবে না। 2021 বিধানসভা ভোট, সেটা কিন্তু বিজেপির ঝুলিতে গিয়েছিল। দুর্গা মুর্মু তিনি জিতেছিলেন এবং প্রায় 27,000-এরও বেশি মার্জিনে তিনি জিতেছিলেন। এবছরেও কিন্তু বিজেপির ক্যান্ডিডেট সেই দুর্গা মুর্মু। সেখান থেকে দাঁড়িয়ে আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং, কারণ আপনি এবারের প্রথমবারের ক্যান্ডিডেট? দেখুন, আমি 4 বছর সভাপতি ছিলাম, আছি, আমি অনেক কিছু করছি। মানে এরকম কেউ বলতে পারবে না যে আমি ওনার ফোন রিসিভ করিনি। যদি আমি কোথাও কাজ করতেছি, আমি তো মহিলা, কোনো কাজ করতেছি, মোবাইল সাইডে আছে, মিস কল দেখে আমি ডাইরেক্ট কল ব্যাক করছি। আর যারা যারা আমার অফিসে গিয়েছে, বিডিও অফিসে গিয়েছে, আমি সবার সাথে, আমি নিজে, মনে করো কারো রেশনের কোনো সমস্যা আছে, আমি নিজে গিয়ে রেশন যে আমাদের অফিস স্টাফ বসে ওইখানে গিয়ে ওর প্রবলেম সলভ করেছি। কেউ বলতে পারবে না আমার কাছে, আমার বিরুদ্ধে কেউ উল্টা পুল্টো কেউ বলতে পারবে না। কিন্তু ওনার বিরুদ্ধে তো অনেক কিছু এলিগেশন আছে, উনি 5 বছরে তো কিছু করেনি।
তো সেই জন্য আমার অত চ্যালেঞ্জ হচ্ছে না। আমার শেষ প্রশ্ন আপনাকে, সেটা হচ্ছে যে আপনিও একজন আদিবাসী মহিলা এবং এই বিধানসভা কেন্দ্রের অত্যন্ত বেশি ভোট ব্যাংক রয়েছে আদিবাসী, সেক্ষেত্রে কতটা আশাবাদী আপনি? দেখুন, আমি ফুল আশাবাদী আছি, কেন আমি আদিবাসী আর আমি বাগানের মেয়ে, বাগানের বউ। আমার জন্ম বাগানে, আমার বিয়েটাও হয়েছে বাগানে, আর বেশিরভাগ আদিবাসীগুলা বাগানে থাকে। তো সেই জন্য আমি ফুল আশাবাদী আছি, সবাই আমাকে ভোট করবে। একদমই বাড়ির মেয়ে, তাকে ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্র আপন করে নেয় নাকি এবং এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসে কিনা এখন সেটাই দেখার। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।